738 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর এক অন্যরকম সকাল দেখল গাজা। এই সকালের সূচনা ইসরায়েলি বোমার গগন বিদারী শব্দে হয়নি, বরং হয়েছে উপত্যকার ধ্বংসস্তূপ থেকে দখলদার সেনাদের ফিরে যাওয়া দৃশ্য দিয়ে। যে আগ্রাসনে অর্ধলক্ষাধিক ফিলিস্তিনের প্রাণহানি ঘটেছে, আজ সেই সেনাদের প্রত্যাবর্তন করতে দেখে ফিলিস্তিনিদের চোখে মুখে ছিল স্বস্তি ও বিজয়ের মিশ্র অনুভূতি। দীর্ঘ প্রতীক্ষার পর ঐতিহাসিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে হাজার হাজার মানুষ তাদের ফেলে আসা বিধ্বস্ত বাড়িঘরের দিকে ছুটতে শুরু করে। এই যুদ্ধবিরতিকে বহু আন্তর্জাতিক বিশ্লেষক ফিলিস্তিনি প্রতিরোধের এক অসামান্য কৌশলগত বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন। এর অধীনে হামাসের হাতে থাকা ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে হাজার হাজার ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। কিন্তু এই স্বস্তির বাতাসের মধ্যেও লুকিয়ে আছে এক গভীর অনিশ্চয়তা আর প্রতিশোধের আগুন। ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে কেন কান্নায় ভেঙে পড়লেন মন্ত্রীরা? অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের আমরা সেই হাসি মুছে দেব এই ভয়ঙ্কর হুঙ্কারের আড়ালে কি বার্তা লুকিয়ে আছে? এই যুদ্ধবিরতি কি সত্যি শান্তির পথে একটি পদক্ষেপ, নাকি এটি আরও বড় কোনো সংঘাতের আগে থমথমে নীরবতা? আজকের এই বিশেষ অনুসন্ধানে আমরা এই প্রশ্নগুলোর গভীরে যাব। চুক্তি কার্যকরের প্রথম প্রহরগুলো ছিল চরম উত্তেজনাপূর্ণ। হামাসের পক্ষ থেকে মুক্তি পেতে যাওয়া ইসরায়েলি বন্দীদের তালিকা প্রকাশে অপ্রত্যাশিত বিলম্ব ঘটলে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়। হামাস জানায়, গাজায় ইসরায়েলি সেনাদের অব্যাহত বিচরণ, ড্রোন নজরদারি এবং ধ্বংসপ্রাপ্ত যোগাযোগ ব্যবস্থার কারণে বন্দীদের গোপন অবস্থান থেকে তাদের একত্রিত করতে এবং তালিকা চূড়ান্ত করতে সময় লাগছে। তাদের মতে ইসরায়েলি বোমাবর্ষণে অনেক টানেল ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা বন্দীদের স্থানান্তরকে একটি জটিল এবং ঝুঁকিপূর্ণ কাজে পরিণত করেছে। অন্যদিকে ইসরায়েল এই বিলম্বকে চুক্তিভঙ্গের পায়তারা হিসেবে দেখতে শুরু করে এবং হুমকি দেয় তালিকা হাতে না পাওয়া পর্যন্ত যুদ্ধবিরতি পূর্ণরূপে কার্যকর হবে না। এমনকি এই উত্তেজনার মধ্যেই গাজার কিছু অংশে নতুন করে বোমা হামলা চালায় দখলদার বাহিনী, যা চুক্তি মধ্যস্থতাকারী মিশর এবং কাতারকে চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। তবে বিশ্লেষকদের মতে হামাসের এই বিলম্ব ছিল একটি নিখুঁত মনস্তাত্ত্বিক চাল। এর মাধ্যমে তারা ইসরায়েলি সরকার ও বন্দীদের পরিবারকে চরম চাপের মুখে রেখে এটা নিশ্চিত করতে চেয়েছে যে ইসরায়েল যেন কোনো অজুহাতে চুক্তি থেকে সরে আসতে না পারে। একই সাথে তারা বিশ্বকে দেখাতে চেয়েছে যে রণক্ষেত্রের মতো আলোচনার টেবিলেও তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বন্দি বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হয়। একদিকে মুক্তি পাওয়া ইসরায়েলিরা পরিবারের কাছে ফিরে আসে, অন্যদিকে হাজার হাজার ফিলিস্তিনি বন্দীকে বরণ করে নেওয়ার জন্য পশ্চিম তীরে এবং গাজায় নামে জনতার ঢল। প্রতিটি মুহূর্ত ছিল এক একটি বিজয় উৎসবের প্রতিচ্ছবি। বন্দি বিনিময়ের দৃশ্যগুলো ছিল দুই মেরুর প্রতিচ্ছবি। পশ্চিম তীরের বিভিন্ন শহরে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বীরের মতো বরণ করে নেওয়া। এদের মধ্যে অনেকেই ছিলেন যারা দশককাল ধরে কারাগারে বন্দী। কেউ কেউ ছিলেন কিশোর, যাদের বিরুদ্ধে পাথর ছোড়ার মতো তুচ্ছ অভিযোগ ছিল। তাদের পরিবার ও জনতার আনন্দ উল্লাস, আকাশে গুলি ছুড়ে উদযাপন এবং মিষ্টি বিতরণের দৃশ্য ফিলিস্তিনিদের জন্য ছিল এক নৈতিক বিজয়। এটি প্রমাণ করে প্রতিরোধের মাধ্যমে দাবি আদায় করা সম্ভব নয়। অন্যদিকে ইসরায়েলি ফিরে আসা বন্দীদের পরিবারে ছিল আবেগঘন পুনর্মিলন, কিন্তু সেই আনন্দের পাশাপাশি ছিল ব্যাপক ট্রমা ও ক্ষোভের বহিঃপ্রকাশ। অনেক ইসরায়েলি মনে করছেন এই চুক্তির মাধ্যমে তাদের সরকার সন্ত্রাসবাদের কাছে নতি স্বীকার করেছে, যা ভবিষ্যতের জন্য একটি ভয়ঙ্কর নজির স্থাপন করল। তাদের মতে এই চুক্তি প্রমাণ করে যে ইসরায়েলি নাগরিকদের জিম্মি করা একটি কার্যকর কৌশল, যা ভবিষ্যতে শত্রুদের আরও উৎসাহিত করবে। এই ক্ষোভ ইসরায়েলি সমাজকে গভীরভাবে বিভক্ত করে ফেলেছে। হামাসের সাথে এই চুক্তি ইসরায়েলের ভেতরে জন্ম দিয়েছে এক তীব্র রাজনৈতিক ভূমিকম্পের। একদিকে বন্দীদের পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেললেও সরকারের উগ্র ডানপন্থী শরিকরা একে লজ্জাজনক আত্মসমর্পণ বলে অভিহিত করেছে। সরকার ভাঙনের হুমকি। কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের নেতৃত্বাধীন ওজমা ওয়েহুদি পার্টি এই চুক্তিকে হামাসের কাছে নতজানু হওয়ার শামিল বলে জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। বেন গভির হুঁশিয়ারি দিয়েছেন, যুদ্ধ আবার শুরু না হলে আমরা এই সরকারে থাকব না। মন্ত্রিসভায় কান্নার রোল। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী চুক্তি অনুমোদনের জন্য ডাকা মন্ত্রিসভার বৈঠকে এক নাটকীয় দৃশ্যের অবতারণা হয়। বেশ কয়েকজন মন্ত্রী এবং এমনকি মোসাদের প্রধান ডেভিড বার্নিয়াও আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন। মোসাদ প্রধান এই চুক্তিকে ইসরায়েলের জন্য একটি ভয়াবহ কিন্তু এই মুহূর্তে প্রয়োজনীয় পদক্ষেপ বলে বর্ণনা করেন। এই কান্না ছিল একদিকে বন্দীদের ফিরে পাওয়ার স্বস্তি, অন্যদিকে হামাসের শর্ত মেনে নেওয়ার চরম হতাশার বহিঃপ্রকাশ। এই ঘটনা নেতানিয়াহুর ভঙ্গুর রাজনৈতিক অবস্থাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তিনি কার্যত দুই ধারালো তরবারির মাঝে আটকে আছেন। একদিকে ছিল মাসব্যাপী তেল আবিবের রাস্তায় বিক্ষোভকারী হাজার হাজার বন্দীর পরিবার, যাদের চাপ উপেক্ষা করা তার পক্ষে অসম্ভব ছিল। তাদের একটাই দাবি ছিল যে কোনো মূল্যে তাদের স্বজনদের ফিরিয়ে আনা। অন্যদিকে রয়েছে বেন গভির এবং স্মোট্রিচের মতো উগ্র ডানপন্থী জোটসঙ্গীরা, যাদের সমর্থন ছাড়া তার সরকারের টিকে থাকা প্রায় অসম্ভব। এই সঙ্গীরা কোনো ধরনের সমঝোতাকে দেখে জাতীয় নিরাপত্তার সাথে আপোষ হিসাবে। ফলে চুক্তি স্বাক্ষর করে তিনি ডানপন্থীদের বিরাগভাজন হয়েছেন, আর না করলে হতেন গণরোষের শিকার।
এই উভয় সংকট তার রাজনৈতিক ক্যারিয়ারকে খাদের কিনারায় দাঁড় করিয়েছে। যুদ্ধবিরতি চুক্তিকে জাতীয় বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। চুক্তি স্বাক্ষরের পর তিনি এক সমাবেশে তার বর্বর মনোবাসনা পুনর্ব্যক্ত করে বলেন, গাজা দিকে তাকান, বসবাসের অযোগ্য একটি ধ্বংসস্তূপ দেখবেন। এটি এরকমই থাকবে। আজ তারা ফিলিস্তিনিরা আনন্দ উল্লাস করছে, আমরা সে হাসি মুছে দেব, হাসির বদলে হতাশার কান্না আর হাহাকার এনে দেব। স্মোট্রিচের এই বক্তব্য শুধু একজন মন্ত্রীর ব্যক্তিগত ক্ষোভ নয়, এটি ইসরায়েলি কট্টরপন্থী সমাজের গভীরে থাকা তীব্র প্রতিশোধী স্পৃহার প্রতিফলন। এই উগ্র মতাদর্শের শেকড় আরও গভীরে প্রথিত। স্মোট্রিচ এবং বেন গভির দুজনেই বৃহত্তর ইসরায়েল ধারণায় বিশ্বাসী এবং তারা পশ্চিম তীরে অবৈধ বসতি ও সম্প্রসারণের প্রধান প্রবক্তা। তাদের চূড়ান্ত লক্ষ্য শুধু হামাসকে নির্মূল করাই নয়, বরং একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে চিরতরে মুছে দেওয়া। তাই এই যুদ্ধবিরতিকে তারা তাদের সেই দীর্ঘমেয়াদী লক্ষ্যের পথে একটি বড় বাধা হিসেবে দেখছেন। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই মানসিকতাই ভবিষ্যতে যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি ভেঙে নতুন করে আগ্রাসন শুরু করার ক্ষেত্র প্রস্তুত করে রেখেছে। এর প্রমাণ হিসেবে ইসরায়েলি পুলিশ পূর্ব জেরুজালেমে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের পরিবারকে সতর্ক করে দেয় তারা যেন কোনো ধরনের আনন্দ বা উদযাপন থেকে বিরত থাকে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ইসরায়েল এই গণহত্যামূলক যুদ্ধে তার ঘোষিত কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। লক্ষ্য অর্জনে ব্যর্থতা। হামাস বলেছে, ফিলিস্তিনিরা 24 মাস ধরে কিংবদন্তি তুল্য প্রতিরোধ যুদ্ধ চালিয়ে দখলদার ইসরায়েলের দর্প চূর্ণ করে নিজেদের মাতৃভূমির মুক্তির কাছাকাছি পৌঁছে গেছে। তাদের মতে নেতানিয়াহু যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাইলেও প্রতিরোধ যোদ্ধাদের প্রবল চাপের মুখেই ইসরায়েল আগ্রাসন বন্ধ করে সেনা প্রত্যাহারে বাধ্য হয়েছে। কৌশলগত বিজয়। অবসরপ্রাপ্ত ইসরায়েলি জেনারেল এবং নিরাপত্তা বিশ্লেষক গিওরা আইল্যান্ড আর্মি রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে যে স্বীকারোক্তি দিয়েছেন তা হামাসের দাবিকে সমর্থন করে। তিনি বলেন, এই যুদ্ধে হামাস বিজয়ী হয়েছে এবং অবিশ্বাস্য এক ব্যর্থতার মুখোমুখি হয়েছে ইসরায়েল। এই স্বীকারোক্তি হয়তো এ মুহূর্তের সবচেয়ে বড় সত্য। ইসরায়েল সামরিক শক্তি দিয়ে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারলেও ফিলিস্তিনের প্রতিরোধের চেতনাকে দমাতে পারেনি। এই চুক্তির পেছনে মিশর, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো কূটনৈতিক তৎপরতা ছিল অনস্বীকার্য। যদিও মার্কিন প্রশাসন প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন দিয়েছিল, পর্দার আড়ালে যুদ্ধবিরতির জন্য তাদের চাপ ছিল স্পষ্ট। এর একটি বড় কারণ হল আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিরুদ্ধে জনমত তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে আন্তর্জাতিক বিচার আদালতে দায়ের করা গণহত্যার মামলা এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রক্রিয়া, এসব কিছুই নেতানিয়াহুর সরকারকে চাপের মধ্যে ফেলেছিল। বিশ্বজুড়ে লাগাতার ফিলিস্তিনপন্থী বিক্ষোভ এবং পশ্চিমা দেশগুলোর ভেতরেও সরকারের উপর চাপ বাড়ছিল। এই বৈশ্বিক চাপও যুদ্ধবিরতি মেনে নিতে ইসরায়েলকে বাধ্য করার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করেছে। সবকিছু বিশ্লেষণ করলে একটি জটিল এবং বিস্ফোরক চিত্র উঠে আসে। একদিকে গাজায় স্বস্তির নিঃশ্বাস এবং বিজয়ের উল্লাস, অন্যদিকে ইসরায়েলের ভেতরে তীব্র রাজনৈতিক সংকট, হতাশা এবং প্রতিশোধের আগুন। এই যুদ্ধবিরতি নেতানিয়াহুর জন্য একটি সাময়িক স্বস্তি এনে দিলেও তার রাজনৈতিক ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে। অন্যদিকে হামাস তাদের অবকাঠামো এবং শীর্ষ নেতাদের হারালেও রাজনৈতিকভাবে তারা ফিলিস্তিনি এবং মুসলিম বিশ্বে আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী ও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এখন প্রশ্ন হল, স্মোট্রিচ এবং বেন গভিরের হুঙ্কার কি নিছকই রাজনৈতিক বাগাড়ম্বর, নাকি ইসরায়েল নতুন কোনো আরও ভয়াবহ আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে? ফিলিস্তিনিদের এই আনন্দ উল্লাস কি টিকে থাকবে? এই প্রশ্নগুলোর উত্তরের উপরে নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শান্তি ও স্থিতিশীলতা। বর্তমান পরিস্থিতি একটি ভঙ্গুর কাঁচের মতো, যে কোনো মুহূর্তে যা ভেঙে চুরমার হয়ে যেতে পারে।